প্রিয় শিক্ষার্থী, আমি সুবীর আচার্য, পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জেনারেল ম্যাথ বিষয়ের উপর ক্লাস নিব। তো জেনারেল ম্যাথ বিষয়ের যে ফার্স্ট অধ্যায়, সেই ফার্স্ট অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার উপর আমি তোমাদের সেকেন্ড ক্লাস নিব। এর আগে একটা ক্লাস নিয়েছি। তো আমরা আজকে একটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব। তোমরা যেহেতু ক্লাস 9-এ যখন পড়েছিলে পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করেছো। আজকে আমি আরও একটি সৃজনশীল অঙ্ক করব। এটা আমার সেকেন্ড ক্লাস। ওকে, তো যাই হোক, এই সৃজনশীল প্রশ্নটি করার আগে আমি তিনটে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যদি তোমরা জানো, আমি আরেকটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। যে চ্যাপ্টারের নামটা হচ্ছে বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলি রিয়েল নাম্বার। ওকে, তো বাস্তব সংখ্যাটা কি? সকল মূলদ সংখ্যা এবং সকল তোমার অমূলদ সংখ্যাকে বলা হচ্ছে কি বাস্তব সংখ্যা। ওকে, এবার আসো যে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কি। এই দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট তোমার, ঠিক আছে? আমরা অনেক শিক্ষার্থীরা তোমার কিন্তু মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এই বিষয়গুলো কি সম্পর্কে আমরা ভালো করে জানি না, ঠিক আছে? আসো, মূলদ সংখ্যাটা কি? মূলদ সংখ্যাটা হচ্ছে যে সকল সংখ্যাকে তোমার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। ঠিক আছে, কি বলছি, আবার বলছি আমি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে সে সকল সংখ্যাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। এখানে পি এবং কিউ, পি হচ্ছে এখানে লব এবং কিউ হচ্ছে হর। পি কিউর পরিচয়টা কি? পি এবং কিউ হচ্ছে তোমার এখানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তোমার পি এবং কিউ হচ্ছে স্বাভাবিক তোমার পূর্ণ সংখ্যা। তোমার এখানে কিউ নট ইকুয়াল 0, ঠিক আছে? তোমার কিউ সমান 0 হতে পারবে না। ওকে, তোমার এখানে দেখো, যেমন ধরো 3, হ্যাঁ, এটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেমন 3/1। ওকে, তোমার যেমন 5 একটা পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেমন 5/1। ঠিক আছে, 5 এর নিচে মনে মনে যদি আমি 1 কল্পনা করি 5/1, সেটা তাহলে 5 আমি মূলদ সংখ্যা বলতে পারি। 6 কে আমি মূলদ সংখ্যা বলতে পারি কিভাবে? যেমন 6/1, অর্থাৎ 6 এর নিচে আমি একটা 1 কল্পনা করতে পারি, সেক্ষেত্রে আমরা 6/1 অর্থাৎ 6 কে আমরা তোমার মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে আমরা বলছি কি সকল পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। ওকে, সেকেন্ড হচ্ছে ভগ্নাংশ। সকল ভগ্নাংশকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। যেমন ধরো 11/2। ওকে, তো 11/2 হচ্ছে এটা একটা ভগ্নাংশ, অতএব 11/2 কে আমরা তোমার মূলদ সংখ্যা বলতে পারি। তো 11/2 কে কাজ করলে আমরা পাচ্ছি কি 5.5, অতএব 5.5 কেও আমরা মূলদ সংখ্যা বলতে পারি। ওকে, এবার আসো 5/3, এটা আরেকটা ভগ্নাংশ, এটাকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারি। ঠিক আছে, যেহেতু 5/3 হচ্ছে তোমার পি বাই কিউ আকারে। তারপর 5/3 কে যদি আমি কাজ করি 1.666, অর্থাৎ 6 সংখ্যাটি বারবার আসতেছে, অতএব আমরা 1.666 এই জাতীয় সংখ্যা আসলে, দশমিকের পরে এইরকম সংখ্যা আসলে তোমার বিশেষ করে এই জাতীয় সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, তাহলে আমরা বুঝলাম যে সকল ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। 3 নম্বরে বলতে চাচ্ছি যে সকল মৌলিক সংখ্যার অনুপাত। আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি, সকল মৌলিক সংখ্যার অনুপাত। মৌলিক সংখ্যা, সকল মৌলিক সংখ্যা, তোমার সকল না, এখানে শব্দটা হচ্ছে সহমৌলিক, সহমৌলিক সংখ্যার অনুপাত। ওকে, সহমৌলিক সংখ্যা কোনগুলি? যে সংখ্যাগুলির মনে করো দুটি সংখ্যার যদি গসাগু যদি 1 হয়, তাহলে অবশ্যই ওই দুটি সংখ্যা হচ্ছে পরস্পরে সহমৌলিক। ঠিক আছে, যেমন 6/35 বা 6/35। ওকে, 6 হচ্ছে তোমার এখানে আমি যেটা বলছি 6 এবং 35 এই দুটি সংখ্যা কিন্তু সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, কারণ 6 এবং 35 এর গসাগু হচ্ছে তোমার 1। আমি আগে বলেছি যখন দুটি সংখ্যার তোমার বা যখন তোমার সংখ্যা আমি যদি কম্পেয়ার করি, সংখ্যাগুলোর যে গসাগু যদি 1 হয় বা দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে বলতে পারি এই দুটি সংখ্যা হচ্ছে পরস্পরে কি সহমৌলিক। ঠিক আছে, তাহলে সহমৌলিক সংখ্যার অনুপাত অর্থাৎ 6/35 হচ্ছে এখানে তোমার মূলদ সংখ্যা, যেহেতু 6/35 হচ্ছে একটা অনুপাত।
মানে ভগ্নাংশ, ভগ্নাংশ মানে হচ্ছে অনুপাত। ওকে, আমরা মূলদ সংখ্যা সম্পর্কে জানলাম যে ফার্স্ট যেটা বললাম যে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা হতে পারে, সকল ভগ্নাংশ তোমার মূলদ সংখ্যা হতে পারে, এবং থার্ড হচ্ছে সহ মৌলিক সংখ্যার অনুপাত। সহ সহ মৌলিক সংখ্যার অনুপাত হচ্ছে তোমার মূলদ সংখ্যা। এরপর আসো অমূলদ সংখ্যা। ওকে, নাম্বার 1, অমূলদ সংখ্যা কোনগুলো বলবো? পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ। বলছি কি পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, পূর্ণবর্গ বলতে আমরা কোন সংখ্যাকে বুঝি? যেমন ধরো কোন কোন সংখ্যাকে বুঝি, যেমন ধরো 4, তোমার ধরো 9, যেমন ধরো 16, হ্যাঁ, মনে করো 25, এগুলো হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। কেন? যেমন ধরো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তারপর 9কে লিখতে পারি 3 স্কোয়ার, 16কে লিখতে পারি আমরা 4 স্কোয়ার, 25কে লিখতে পারি 5 স্কোয়ার। অতএব একটা সংখ্যাকে বর্গ করলে আমরা এই কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে বর্গ করলে আমরা এই সংখ্যাগুলো পেতে পারি। অতএব এই সংখ্যাগুলো হচ্ছে তোমার পূর্ণবর্গ সংখ্যা। এখন বলা হচ্ছে কি পূর্ণবর্গ নয় এমন, এখানে একটা কথা বলা আছে স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি ধনাত্মক তোমার সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যা বর্গমূল হচ্ছে তোমার কিংবা তার ভগ্নাংশ। এখন ধরো 2 হচ্ছে পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা, অতএব 2 এর বর্গমূল হচ্ছে অবশ্যই অমূলদ সংখ্যা। 3 সেটা হচ্ছে পূর্ণবর্গ নয়, অতএব 3 এর বর্গমূল হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। এরকম আরও আছে যেমন 5, হ্যাঁ, 5কে তোমার 5 এর বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, যেহেতু 5 তোমার পূর্ণবর্গ নয় এমন একটি সংখ্যা। যেমন ধরো তোমার এরকম আরও আছে, যেমন ধরো 7, হ্যাঁ, 7কে বর্গমূল করলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার বলছে তার ভগ্নাংশ কোনগুলা? পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ, ঠিক আছে? যেমন √2কে বর্গমূল করলে আমরা সেখানে ভগ্নাংশ জাতীয় একটা সংখ্যা পাবো, তাহলে সেটাও অমূলদ সংখ্যা। 3কে রুট করলে অর্থাৎ 3কে বর্গমূল করলে সেখানেও আমরা একটা ভগ্নাংশ জাতীয় তোমার সংখ্যা পাবো, সেটাও হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, এবার সেকেন্ড আসো, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে না পারা, অর্থাৎ অমূলদ সংখ্যাকে কখনো আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, ঠিক আছে? অর্থাৎ মূলদ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, কিন্তু অমূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করতে পারবো না, যেখানে q নট ইকুয়াল 0, ঠিক আছে? আশা করি তোমরা মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে আরো ভালো করে বুঝতে পেরেছো। যদিও তোমরা এগুলা ক্লাস 9-এ পড়েছো, ক্লাস 10-এ আমি আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমরা অঙ্কে ফিরে যাই। তো আমরা অঙ্কটা করার আগে আমরা অঙ্কের যে প্রশ্নটি একটু পড়ব। উদ্দীপকে লেখা আছে তোমার যে 6 এবং √7, ঠিক আছে, দুইটি বাস্তব সংখ্যা। তোমরা উদ্দীপকটা ফলো করো। আমার এই যে হোয়াইট বোর্ড, সেই হোয়াইট বোর্ডে লেখা আছে তোমার লেখা আছে কি উদ্দীপকে তোমার 6 এবং √7 হচ্ছে দুটি বাস্তব সংখ্যা। একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে √7। এখানে দুটি বাস্তব সংখ্যা। এখানে 6কে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি মূলদ সংখ্যা, যে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। তোমার 6 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি 6/1। সো 6 হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, কারণ আমরা বলেছি সকল মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। √7 হচ্ছে √7কে আমরা বাস্তব সংখ্যা বলছি এই কারণে, কারণ √7 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন? আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হচ্ছে যে তোমার অমূলদ সংখ্যা, এবং সেই সকল অমূলদ সংখ্যাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। তাহলে বুঝতে পেরেছি আমরা 6 এবং √7 হচ্ছে দুটি বাস্তব সংখ্যা। তোমার ফার্স্ট যে কোশ্চেনটি সেটা হচ্ছে সংখ্যা দুটির মাঝে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা লেখো। প্রিয় শিক্ষার্থী, এই দুটি সংখ্যার মাঝে কিন্তু অনেক মূলদ সংখ্যা এবং তোমার অমূলদ সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? সেটা আমরা যারা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে বুঝি আমরা ইজিলি লিখতে পারবো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করো যে শেষে উল্লেখিত সংখ্যাটি একটা অমূলদ সংখ্যা। শেষে উল্লেখিত, যে আমার এখানে দুটি সংখ্যা আছে তার মধ্যে শেষের যে উল্লেখিত সেটা হচ্ছে √7, সেই √7 সংখ্যাটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। ওকে,
থার্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে গ নাম্বার, সেটা হচ্ছে সেখানে লেখা আছে যে উদ্দীপকের মূলদ সংখ্যাটি বর্গমূল নির্ণয় করো। উদ্দীপকের মূলদ সংখ্যা হচ্ছে 6, অতএব 6 এর বর্গমূল নির্ণয় করতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখবো আমরা। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা সেটা আমরা তোমার সমাধান করার চেষ্টা করি। লেখা আছে কি সংখ্যা দুটির মাঝে একটি মূলদ ও একটি অমূলদ সংখ্যা লিখো। আচ্ছা, তাহলে এখানে তোমার ফার্স্ট যে আছে, তোমার প্রথম সংখ্যা হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে তোমার কি √7, তোমার ফার্স্ট এটা হচ্ছে 6 সমান হচ্ছে 6.000 লিখতে পারি, অসুবিধা নেই। তারপর হচ্ছে √7 সমান আমরা লিখতে পারি কত 2.645। ওকে, আচ্ছা, এখন দেখা যাচ্ছে তোমার √7 হচ্ছে 2.645, তারপর 6 সমান হচ্ছে তোমার 6.00। এখানে দেখা যাচ্ছে এখানে দুটি সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে 2.645 অর্থাৎ √7 6 থেকে ছোট সংখ্যা, 6 হচ্ছে বড় সংখ্যা। এখন এই দুটি সংখ্যার মাঝে আমরা একটি মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা লিখব। তাহলে আমরা লিখতে পারি এইখানে 6 ও √7 এর মাঝে কেমন √7 এর মাঝে একটি মূলদ সংখ্যা কি কি লিখতে পারি? অনেক সংখ্যা লিখতে পারি। যেমন ধরো আমি যেমন পূর্ণ সংখ্যা, এখানে দশমিকের আগে 2 আছে, এখানে দশমিকের আগে 6 আছে। তোমরা জানো 2 এবং 6 এর মাঝে আরো তোমার 3টা পূর্ণ সংখ্যা আছে, যেমন 3, 4, 5। হ্যাঁ, আবার এই পূর্ণ সংখ্যাগুলোকে আমি দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সবগুলো সংখ্যা হচ্ছে তোমার অনেকগুলো সংখ্যা এখানে আমরা মূলদ সংখ্যা হিসেবে পেতে পারি। তবে একটা মূলদ সংখ্যা আমরা লিখবো, মনে করো সেটা হচ্ছে তোমার 3.51। দেখেছ এখানে 3.51, এটাকে আমরা কাজ করলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে দশমিকের পর সংখ্যা আছে মাত্র 2টি, অতএব আমরা এই দশমিক ভগ্নাংশকে যখন আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব সেটা p/q আকারে চলে আসবে। কারণ তোমরা জানো যে মূলদ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। সো আবার আমরা জানি যে সকল ভগ্নাংশ হচ্ছে তোমার মূলদ সংখ্যা। ওকে, একটা মূলদ সংখ্যা হচ্ছে 3.51 এবং একটি অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা লিখতে পারি। যেমন কি লিখতে পারি তোমার 4.50 5500 555 এরকম আরো অনেক সংখ্যা লিখতে পারি। দশমিকের পর আনলিমিটেড নাম্বার, হ্যাঁ, আনলিমিটেড সংখ্যা আমরা এভাবে লিখতে পারি আমার ইচ্ছে মতো। তো এখন তুমি দেখো এটা অমূলদ সংখ্যা, এই কারণে এটাকে তুমি শত চেষ্টা করলেও p/q আকারে প্রকাশ করতে পারবে না, কারণ দশমিকের পর এখানে আনলিমিটেড সংখ্যা। অতএব এটার যেহেতু হর তুমি নির্বাচন করতে পারবে না, অর্থাৎ এটাকে যেহেতু তুমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবে না, অর্থাৎ এটাকে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না, সেজন্য তোমার এটা হচ্ছে তোমার অমূলদ সংখ্যা। আমি আমার ইচ্ছে মতো একটা লিখলাম। আমি চাইলে 3.50 5500 35500 লিখতে পারি। আমি চাইলে 5.50 5500 35500 আমার ইচ্ছে মতো আমি অমূলদ সংখ্যা পেতে পারি। আরো অনেক ধরনের অমূলদ সংখ্যা আমরা এই দুইটা সংখ্যার মাঝে পেতে পারি। আবার অনেক ধরনের মূলদ সংখ্যা আমরা এই দুটি সংখ্যার মাঝে পেতে পারি, কিন্তু আমাদের কাছে চেয়েছে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে একটি মূলদ সংখ্যা নির্ণয় করলাম এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করেছি। তাহলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় মূলদ সংখ্যা 3.51 এবং অমূলদ সংখ্যা 4.50 5500 355 ওকে, থ্যাংক ইউ। আমরা ক নং প্রশ্নের যেটার মার্কস হচ্ছে 2 মার্কস, তোমরা ক নাম্বার প্রশ্নের আনসার দিতে পারলে 2টি মার্কস পাবে, 2 নাম্বার পাবে। সেই ক নাম্বার প্রশ্নের আনসার আমরা করে ফেললাম। এবার আসো খ নাম্বার। প্রমাণ করো যে শেষে উল্লেখিত সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। শিক্ষার্থী, তোমরা
আশা করি লিখে নিয়েছো। এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বারে লেখা আছে কি, যে প্রমাণ করো যে শেষে উল্লেখিত সংখ্যাটি একটি অম্লজ সংখ্যা। খ নাম্বারে আসো, তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপকে, হ্যাঁ, উদ্দীপকে শেষে উল্লেখিত সংখ্যাটি, তাহলে উদ্দীপকের শেষে উল্লেখিত সংখ্যাটি কি, √7, কেমন, √7। তাহলে √7 যে একটি অম্লজ সংখ্যা সেটা প্রমাণ করব। আচ্ছা, এখন √7 যে অম্লজ সংখ্যা কখন হবে? √7 কে যদি আমরা প্রমাণ করতে পারি যে সেটি মূলদ সংখ্যা নয়, √7 অর্থাৎ 7 এর বর্গমূল মূলদ সংখ্যা নয়, হ্যাঁ, সেটা যদি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে √7 হচ্ছে একটি অম্লদ সংখ্যা। তাহলে আমরা প্রমাণ করি। আসো আমরা প্রমাণ করি যে √7 একটি অম্লদ সংখ্যা। তবে তো প্রমাণটা কিভাবে করব? ধরি, প্রথমে ধরি তোমার, ঠিক আছে, √7 একটি মূলদ সংখ্যা, ঠিক আছে। √7 কে আমরা একটা মূলদ সংখ্যা আপাতত ধরছি। সুতরাং তাহলে লিখতে পারি কি, √7 যদি মূলদ সংখ্যা হয়, আমরা জানি সকল মূলদ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, p/q, √7 হচ্ছে p/q, যেখানে p ও q পরস্পর, কেমন, p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, কেমন, এবং q is greater than 1। এখানে আমরা p কে পরিচয় দিলাম কি, p এবং q হচ্ছে পরস্পর সহমৌলিক তোমার স্বাভাবিক সংখ্যা, এবং q is greater than 1, অর্থাৎ q এর মানটা 1 এর চেয়ে বড়। ওকে, বা আমরা একটু কাজ করি, বা √7 কে যদি বর্গ করি, এদিকে p/q কে যদি বর্গ করি, এখানে লিখতে পারি বর্গ করে, কেমন, বর্গ করে। ওকে, √7 কে বর্গ করলে আমরা পাচ্ছি কি 7 ইকুয়াল, এখানে পাচ্ছি তোমার p²/k²। ওকে, তারপর উভয় পক্ষকে যদি আমরা q দ্বারা গুণ করি, তাহলে বাম দিকে আমরা পাবো 7q, আর এইদিকে পাচ্ছি p²/q। এখানে কি লিখবো, যেহেতু উভয় পক্ষকে কি দ্বারা গুণ করেছি, q দ্বারা, কেমন, q দ্বারা গুণ করে, উভয় পক্ষকে q দ্বারা গুণ করে। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি 7q সমান হচ্ছে, অর্থাৎ 7q ইকুয়াল p²/q। এখানে আমরা চাইলে তোমার সুতরাং দিতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা বলছি যে এখানে স্পষ্টত 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q হচ্ছে কি ভগ্নাংশ, কিন্তু p²/q হচ্ছে ভগ্নাংশ। তাহলে 7q হচ্ছে পূর্ণ সংখ্যা, p²/q হচ্ছে ভগ্নাংশ। তাহলে 7q আর p²/q তোমার ইকুয়াল হতে পারে, অর্থাৎ 7q তোমার p²/q সমান হতে পারে না। কেন? তার কারণটা হচ্ছে 7q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং p²/q হচ্ছে ভগ্নাংশ। আবার এখানে একটা কথা লিখতে পারি আমরা, কারণটা লিখতে পারি, কারণ আছে অবশ্য, p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এবং q is greater than 1। কিছুক্ষণ আগে লিখেছি আমি এই কথাটা, যেখানে p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং q is greater than 1, সে কথাটি আমি আবারও এখানে পুনরাবৃত্তি করেছি। বলছি কি, স্পষ্টত 7q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q ভগ্নাংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q পরস্পর, সেটা আমরা এখানেও লিখেছি, p
পি ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ ইজ গ্রেটার দ্যান 1, কিউ মানটা 1 এর চেয়ে বড়। তাহলে দেখা যাচ্ছে এখানে 7 কিউ তোমার পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না। তাহলে আমরা সেখানে সেই কথাটি আমরা এখানে একটু লিখব। তাহলে আমরা কি লিখব? সুতরাং তোমার 7q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ। খুব করে খেয়াল করো শিক্ষার্থী, যে 7q যেহেতু পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না, তো আমরা 7qটা মেনলি কোত্থেকে পেয়েছি? আমরা পেয়েছি তোমার অর্থাৎ অর্থাৎ √7 কে কাজ করে কিন্তু 7q পেয়েছি। √7 কে, এই কথার অর্থ কি? 7q নট ইকুয়াল পি স্কয়ার বাই কিউ, এই কথার অর্থ হচ্ছে অর্থাৎ √7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ √7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। যদি √7 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়, তাহলে আমরা কি লিখব? সুতরাং √7 নট ইকুয়াল পি বাই কিউ। তাহলে √7 পি বাই কিউ সমান হতে পারে না, তাই √7 নট ইকুয়াল পি বাই কিউ। ওকে, √7 যদি পি বাই কিউ এর সমান না হয়, তাহলে অর্থাৎ √7 কে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা না যায়, তাহলে √7 কখনো মূলদ সংখ্যা হবে না। তাহলে √7 কি হবে? সুতরাং √7 একটি অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা প্রমাণ করে ফেললাম যে √7 একটি অমূলদ সংখ্যা। আমি লিখতে পারি এখানে প্রমাণিত। কেমন? এই যে এই কোশ্চেনটি, যে খ নম্বরের যে প্রশ্নটি, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। এই টাইপের অনেক অঙ্ক আছে, তোমাদের সৃজনশীল অনেকভাবে আসে এই টাইপের অঙ্কগুলি। অতএব খুব ভালো করে একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো, একটা অঙ্ক যদি তোমরা ভালো করে পড়তে পারো, তাহলে একই নিয়মের অনেক অঙ্ক আসলেও এই জাতীয় তোমরা করতে পারবে। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছো যে সেকেন্ড কোশ্চেনের যে আমরা সমাধান করে ফেলেছি। এবার আসো থার্ড যে কোশ্চেনটি, সেটা হচ্ছে উদ্দীপকের মূলদ সংখ্যাটির বর্গমূল নির্ণয় করো। ওকে, আশা করি তোমরা লিখেছো। আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাব। তাহলে গ নম্বর প্রশ্নের যে বলছে উদ্দীপকের মূলদ সংখ্যা, তাহলে আমরা লিখব যে উদ্দীপকের মূলদ সংখ্যাটি, কেমন? মূলদ সংখ্যাটি হচ্ছে কি 6, কারণ 6 হচ্ছে পূর্ণ সংখ্যা এবং সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ উদ্দীপকের মূলদ সংখ্যাটা হচ্ছে 6 এবং 6 এর বর্গমূল নির্ণয় করব। ওকে, 6 এর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করব? যে তোমরা ছোটবেলায় পড়েছো, অর্থাৎ ক্লাস তোমরা আমার মনে হয় 8ও পড়েছো, ক্লাস 7ও মনে হয় পড়েছো, যে আমরা অনেকটা ভগ্নাংশের আকারে আমরা বর্গমূল নির্ণয় করব। তবে এটা এই সিস্টেম করব, তোমরা আগেও করেছো। তো 6 এর বর্গমূল যদি নির্ণয় করতে হয়, 6 এর শুধু 6 নিয়ে কাজ করলে হবে না, 6 এর পরে একটা দশমিক পর আমরা এইভাবে 0 নিব, দুইটা নিব। কেমন? আমাদের ফার্স্টলি চিন্তা করতে হবে যে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে। ওকে, একটু জায়গা ফাঁক করে টানটা দিব ভগ্নাংশের যে রেখা। ওকে, আমরা করছি। এখানে আমরা এখন কি নমতা প্রয়োগ করব, সেটা হচ্ছে 1 একে 1, যদি কোনো 4 বা 1 একে 1, 3 তিরিকা 9, হ্যাঁ, এই জাতীয় আর কি। আমরা এখানে কত লিখব? 2 দুগুণ 4, অর্থাৎ আমরা এখানে জাস্ট 2 লিখব, 2 দুগুণ 4। ওকে, তাহলে 6 থেকে 4 মাইনাস করলে কত হয়? 2। এখানে আমরা একটা রেখা টানবো এইভাবে উপর থেকে নিচে। এখন এই 2 কে যদি ভাগ দিতে হয়, তাহলে আমার এখানে হবে না, কারণ 2 এর ডবল হচ্ছে এখানে 4। তাহলে 4 দিয়ে 2 কে ভাগ করা যাবে না, তাহলে 2টাকে বড় করতে হবে। 2 বড় করতে হলে এখানে যে দশমিক আছে সেটাকে ট্রান্সফার করতে হবে এই জায়গায়। ওকে, নিয়ে যাব ওইদিকে। তারপর আমি কি করব? 2টা 0 একসাথে নামিয়ে দেব। ঠিক আছে? ওকে, এখানে তোমরা দেখবে যে কত বসালে এখানে যে সংখ্যাটি বসাবে সেই সংখ্যাটি এখানেও বসাতে হবে, আবার এখানেও বসাতে হবে। যেহেতু তোমরা ক্লাস 8 এবং 9 করেছো, তোমাদের ধারণা আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি 5 নিই,
অবশ্যই 5 দিয়ে যদি এই সংখ্যাটিকে গুণ করি কিন্তু এখানে বড় সংখ্যা চলে আসবে, অর্থাৎ 200 থেকে বড় সংখ্যা চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে যদি 4 বসাই, সেই 4টা যদি আমরা এখানেও বসাই, তাহলে যদি কাজ করে যে 4 4 16, 16 মানে 16 এর 6 তোমার 1 আছে, তারপর 4 4 16 অর্থাৎ 16, 16 এর সাথে 1 প্লাস করলে কত হয় 17। ওকে, এখন মাইনাস করব, তোমার এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2। ওকে, এখন কি করব, তোমার এই যে সংখ্যাটি পেলাম, তোমার এই সংখ্যাটির ডাবল সংখ্যা আমি এখানে বসাবো, অর্থাৎ 2 দ্বারা গুণ করলে 4 দুগুণ 8, অর্থাৎ 8, 2 দুগুণ 4। ওকে, এখন 48 দ্বারা তো 24কে তোমার ভাগ করা যাবে না, তাহলে আরও দুটি শূন্য আমরা এখানে নামাবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে তুমি 1 2 3 নিলে হচ্ছে না, আবার 5 নিলেও বড় হয়ে যাবে 2400 থেকে, তাহলে আমরা এখানে 4 নিতে পারি। 4 নাও, এখানে 4 নাও, 4 দিয়ে এই 4টা দিয়ে আবার এই সংখ্যাটিকে গুণ করে এখানে বসাও, অর্থাৎ 4 4 16 অর্থাৎ 16, তোমার 1 আছে, 4 32, 32 হচ্ছে 33 অর্থাৎ 33, তোমার 3 আছে আমার হ্যান্ডে। তো 4 4 16, 16 3 কত 19, আমার মনে হয় 19 হবে। 4 4 16, 1 আছে হ্যান্ডে, তোমার 4 32, 32 33 হাতে 3 অর্থাৎ হ্যান্ডে 3 আছে। 4 4 16, 16 3 হচ্ছে তোমার কত 19 অর্থাৎ 19। ওকে, তাহলে মাইনাস করো, 10 থেকে 6 মাইনাস করলে 4, 9 থেকে 3 মাইনাস করলে তোমার 6, তারপর হচ্ছে এখানে 3, 1 নিয়ে আসো, 13 থেকে 9 চলে গেলে তোমার এখানে হচ্ছে আমার মনে হয় 4। ওকে, এখন এই যে 244 এটা ডাবল অর্থাৎ সংখ্যা এখানে বসাবো, যদি ডাবল সংখ্যা বসে এখানে হচ্ছে 4 দুগুণ 8 অর্থাৎ 8, 4 দুগুণ 8, 8 অর্থাৎ 2 দুগুণ 4। ওকে, এখন এই সংখ্যাটিকে অর্থাৎ 488 দ্বারা 464কে ভাগ করা যাবে না, আরও 2টা জিরো নামাবো। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত আমরা নির্ণয় করতে হবে আমাদের। আমি দেখতে পাচ্ছি যে দশমিকের পর 2 ঘর এসেছে, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত এসেছে, কিন্তু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে মিনিমাম। ওকে, তাহলে আমরা এখানে কি সংখ্যা লিখতে পারি? আচ্ছা, আমার মনে হয় দেখি যদি এখানে 9 বসায় তাহলে কি হতে পারে, 488, তোমার 9 9 81,